সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিউস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। রোববার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। শেখ পরিবার সহ দুর্নীতিবাজদের জব্দ সম্পদের 80% নিয়ন্ত্রণ নেই দুদকের। ভোগ করছে অভিযুক্তরাই। সাবেক এমপি মন্ত্রীর 25 কোটি পাউন্ডের সম্পদ ফেরাতে আইনি জটিলতা। বক্তব্য এক্সপাঞ্জে আত্মসম্মানে আঘাত। ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা বিএনপি এমপির। সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা, নিষ্পত্তির উদ্যোগ। এবং থামছে না পুশিন আতঙ্ক। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর। রুখে দিল বিজিবি। শূন্যরেখায় অবস্থান। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের বাকি গোলটা করেছেন ভিনিসিউস জুনিয়র। এ জয়ে মরক্কোকে টপকে সি গ্রুপের শীর্ষে উঠে হলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর পাহাড় সম চাপ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল হেক্সা জয়ের মিশনে থাকা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মেথিয়াস কুনিয়া ও ভেনিসিউস জুনিয়রের নৈপুণ্যে সেই চাপ কাটিয়ে উঠেছে সেলেসাওরা। স্বরূপে ফিরে সাম্বা মেজিকে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ব্রাজিল। একাদশে 2 পরিবর্তন নিয়ে দল মাঠে নামান কার্লো আনচেলত্তি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইগোর থিয়াগোর পরিবর্তে মেথিয়াস কুনিয়া আর রাইট ব্যাকে ইভানেজের পরিবর্তে দানিলো। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই হাইতিকে চাপে রাখে ভিনি রাফিনিয়ারা। 13 মিনিটেই প্রথম জালের দেখা পায় ব্রাজিল। তবে রাফিনিয়ার গোল বাতিল হয় অফসাইডে। এর কিছুক্ষণ পরে আবারও সেলেসাওদের আক্রমণ। বাম দিক থেকে ভেনিসুয়েসের শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়ান মেথিয়াস কুনিয়া। 37 মিনিটে আবারও ভিনি কুনিয়া ম্যাজিক। রিয়াল তারকার অ্যাসিস্ট থেকে বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইগোর থিয়াগোর পরিবর্তে জায়গা পাওয়া কুনিয়া। তবে মাঝে রাফিনিয়ার ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে পড়ে সেলেসাও সমর্থকরা। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান। প্রথমার্ধে আবারও জাল খুঁজে পায় ব্রাজিল। যোগ করা সময়ে মাঝ মাঠ থেকে লুকাস পাকেতার থ্রো পাসে ভেনিসিউস জুনিয়রের অসাধারণ ফিনিশিং। ব্যবধান 3-0 করে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্স সামলে ওঠে হাইতি। ব্রাজিলকে আর কোনো সুযোগ দেয়নি তারা, বরং ম্যাচে ফিরতে আক্রমণে ওঠে হাইতি। তবে দুর্দান্ত 2টি সেভ করে সেলেসাওদের জাল অক্ষত রাখে অ্যালিসন বেকার। মাঝে বদলিনামা এনরিকের গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এই হারেই এক ম্যাচ হাতে রেখে আসর থেকে বাদ পড়েছে 52 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি। আজও নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিলকে। বাংলাদেশ সময়ে শুক্রবার ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে সি গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। আর সেই ম্যাচেই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়ে স্বস্তি বাংলাদেশের ব্রাজিল সমর্থক শিবিরে। নেইমারহীন সাম্বার এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা শেষে উল্লাসে মাতেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে উন্মাদনাতার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, মহসিন হলের মাঠ ও ভিসি চত্বরে বড় পর্দায় খেলা উপভোগ করেন ফুটবল ভক্তরা। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণগুলো। কেউ গাছে, কেউ আবার ছাদে বসেই এনজয় করেছেন।
উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলের প্রথম জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেই ম্যাচে আলহামদুলিল্লাহ 3 গোল দিছে, তো ভালো লাগতেছে। গত খেলাটা দেখে আমাদের খুবই খারাপ লাগছে। আগে থাকতেই কনফিডেন্ট ছিল যে ব্রাজিল জিতবে। আমাদের বাপদাদা দেয় নাই, আমাদের বাপদাদা কাপ নিচ্ছে। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। নেইমার ছাড়াই ব্রাজিলের যে পারফরমেন্স তা মেসিহীন আর্জেন্টিনা কল্পনা করতে পারে না বলেও খোঁচা দেন সাম্বা নাচিয়েরা। যারা আমাদেরকে নিয়ে ট্রল করছে আর্জেন্টিনা, আসলে আমাদেরকে ট্রল করার কিছু নাই। আমরা সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করার জন্য রেডি আছি। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। 3 কই, 3বারের চ্যাম্পিয়নরা কই, যারা 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা কই? আমাদের এখন আর 7 আপ বলতে পারবে না। আমরা এখন কাউন্টার অ্যাটাকে 3-20 ওভার দিলাম আর্জেন্টিনাকে। তাদের প্রত্যাশা পরের ম্যাচেই হয়তো সেলেসাও পোস্টার বয় ফিরবেন আর দল এগিয়ে যাবে হেক্সা মিশনের পথে। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। 11 গোল হতো, 11 থাকবে। 5 স্টারের লোক, আমরা 4 স্টার 3 স্টারের লোক না ভাইয়া। আমরা তো সবসময় লেভেলে থাকি। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন না হলে রাউন্ড অফ 32-তে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় থাকবে প্রত্যাশা হলুদিয়াদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। যারা সেই দায়িত্বটা পালন করছে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই এবং এইভাবেই আমরা স্বীকৃতি দেব। তাদেরকে সনদ প্রদান করা হবে, আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং পদকও ক্ষেত্র বিশেষে প্রদান করা হবে। আজকে একজনকে আইজি পদক দেওয়া হয়েছে। গত 8 তারিখে আমরা বেশ কয়েকজনকে আইজি পদক, 3 জনকে আইজি পদক দিয়েছি। আমি মনে করি এইভাবে আমরা আমাদের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করতে আরও এক ধাপ এগিয়ে যাব এবং মানুষের মধ্যে যে ধারণাটা ইতিপূর্বে ছিল ওই যে আমাদের পুলিশ বাহিনী হয়তো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ বাহিনী তার যে মোরাল বেস, মোরাল কারেজ সেটা ফিরে পেয়েছে খুব শীঘ্রই, মানে খুব তড়িৎ গতিতে। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। তাদের এই কৃতিত্বের জন্য আমরা তাদেরকে সম্মান করা উচিত এবং আমি উৎসাহ প্রদান করছি যাতে বাকি সবাই অনুপ্রাণিত হয়, দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয় এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গঠন করতে পারি, তারা দায়িত্ব পালন করে। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ। আইজি পদক পেয়েছে কি কামরুজ্জামান, না ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান, তাকে সনদ দেওয়া হয়েছে না? সনদ তো প্রত্যেককেই দেওয়া হয়েছে। আর্থিকভাবে তাকে পুরস্কৃত করেছে কত টাকা? 20,000 টাকা। এই যে ছিনতাইয়ের ঘটনা মোহাম্মদপুরে দিনে দুপুরে ঘটলো, উনি তো ওনার সাহসিকতার জন্য পুরস্কার পেলেন। এই ঘটনার ফলে সমাজে কি মেসেজ যায় যে এখনো ছিনতাই ঘটনা হচ্ছে এবং দিনে দুপুরে গিয়ে একটা মোবাইলের দোকান হচ্ছে এবং এই ছিনতাইয়ের ঘটনা আপনার নিশ্চয়ই আমি এই তথ্য আছে যে ঢাকা শহরে আরো হচ্ছে, এটা একটু বাড়ছে, এটা কি কারণ? আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবেন? নাম্বার 1। নাম্বার 2, 1 নাম্বার বলি আগে, একটু সে একসাথে করে দিলাম আমি বলছি, এতটা স্মরণ শক্তি নাই, আগে 1 নাম্বার বলি, আগে বলি, ওইটা আলাদা করে বললে ভালো হবে। সচিবালয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এর বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রোববার মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 এবং 22 জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এছাড়া 23 থেকে 26 জুন পর্যন্ত থাকবেন চীনে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। জানান, মালয়েশিয়া সফরে শ্রমবাজার সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও চীনে 2 চুক্তি ও 13টি সমঝোতা সইয়ের তথ্য জানান পররাষ্ট্র সচিব। 21 জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে স্বাগত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দু দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। 24 জুন সকালে মাননীয় প্রধানমন্ত্রী সামার দাভোসের
17তম বার্ষিক সভার মূল ওপেনিং বা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুপুরে তিনি ট্রেন যোগে বেজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে নতুন করে আশার আলো জেগেছে তিস্তা অববাহিকায়। প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে বছরের পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। আর প্রধানমন্ত্রীর চীন সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে। দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে। সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগিতা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরে মানববন্ধন করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন আব্দুর রশিদ জীবন, সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে লালবাগ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত 5 জায়গায় মানববন্ধন করছে 11 দলীয় জোট এবং তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11:30 থেকে মানববন্ধন শুরু হয়েছে, এখন পর্যন্ত মানববন্ধন চলছে এবং এখানে যারা রয়েছেন, জামাতের যারা নেতৃত্ব রয়েছেন, তারা যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা আসলে উত্তরের যারা রয়েছেন, অর্থাৎ তিস্তা পাড়ের যারা মানুষ রয়েছেন, বিভাগের 5 জেলার 12 উপজেলার যারা মানুষ রয়েছেন, তিস্তা পাড়ে যারা বসবাস করছেন, তাদের জন্য এই তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত জরুরি এবং এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে উত্তরের যে কৃষি অর্থনীতি, উত্তরের যে উন্নয়ন সবগুলোই আসলে সম্ভব এবং যে কারণে তারা বলছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আসলে বিগত সরকারও যে টালবাহানা করেছে, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, বর্তমান সরকারও যেন এই তিস্তা মহাপরিকল্পনা প্রতিশ্রুতির মধ্যে আসলে সীমাবদ্ধ না রাখে, চলতি বাজেটেই যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয় এবং একই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, সেটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং এই দাবিতে কিন্তু আমরা দেখছি যে মশাল মিছিলের আয়োজন রয়েছে আজকে বিকেলে এবং আজকে বিক্ষোভ হয়েছে এবং তারা মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা একটি বার্তা বারবার দিচ্ছেন যে উত্তরবঙ্গ যেহেতু আসলে অবহেলিত, উত্তরবঙ্গ সবসময় আসলে অবহেলিত থেকেছে, যে কারণে আসলে এই উত্তরবঙ্গকে এগিয়ে নিতে, উত্তরবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করতে, উত্তরবঙ্গের মানুষের জীবনমানকে উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত জড়িত এবং সেই কারণে তারা যে দাবিটি একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন যে চলতি বাজেটেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে এবং একই সাথে বাস্তবায়ন করতে হবে। সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। সময় সংবাদে আরো থাকছে। এবার চট্টগ্রামের সড়কে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা, নজরদারিতে আসবে অর্ধশতাধিক মোড়, 217 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি, যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরার আশা। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের সদস্য সহ বিভিন্ন ব্যক্তির জব্দ সম্পদ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি দুদক। 2025 সালে দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেলেও 80% স্থাবর সম্পদে রিসিভার নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। ফলে নানা কৌশলে সেই সম্পদের সুবিধা ভোগ করছেন অভিযুক্তরাই। বিশেষজ্ঞরা মনে করেন আদালতের আদেশ বাস্তবায়নে দুদককে আরও সক্রিয় হতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন।
গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। 2025 সালে আদালত এটি জব্দের আদেশ দিলেও এখনও সেখানে রিসিভার নিয়োগ করতে পারেনি দুদক। 2025 সালের 11 মার্চ এই ভবনে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিল আদালত, কিন্তু 1 বছরেও সেই ফ্ল্যাটটি জব্দ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পরবর্তী সময়ে একাধিক প্লট ফ্ল্যাট জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি, কিন্তু মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তারা? সেগুনবাগিচাতেও টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানার নামে থাকা ফ্ল্যাটটি 2025 সালের মার্চে জব্দের আদেশ দেন আদালত, কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেটি এখনও বুঝে নিতে পারেনি দুর্নীতি বিরোধী সংস্থাটি। আমাদের কাছে কেউ খোঁজখবর নিতে আসে। দুদকের নথি বলছে 2025 সালে দেশে বিদেশে সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পায় কমিশন। কোক অথবা ফ্রিজ করার আদেশ দেন, তারপরে ওই সম্পদের ক্ষেত্রে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে মূলত রিসিভার নিয়োগের প্রক্রিয়াটি শুরু করেন। দেশের অভ্যন্তরে থাকা 30,000 কোটি টাকা সম্পদের মধ্যে 6,137 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ জব্দ করা হয়। তবে এই বিপুল সম্পদের প্রায় 80%রই রিসিভার নিয়োগ হয়নি, আর কিছু সম্পদে রিসিভার নিয়োগ দেওয়া হলেও শেষ করা যায়নি আইনি প্রক্রিয়া। ফলে মালিকানা কাগজে কলমে অবরুদ্ধ থাকলেও আড়ালে এসব সম্পদের সুবিধা ভোগ করছে মূল অভিযুক্তরাই। এসব সম্পদের তালিকা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার, এসআলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। অবশ্য মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানালেন দুদক আইনজীবী। একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের ইন্ডিকেশনের লোকবলের অভাব, আর তাছাড়া ইন্ডিকেশন মামলার ক্ষেত্রে আয়ুদের অন্যান্য মামলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কারণ আমাদের একটা ঘটনা এদের ইনভেস্টিগেশন করার জন্য বিভিন্ন বিষয়ে যেতে হয়, ডকুমেন্ট কালেক্ট করতে হয়, সাব রেজিস্ট্রি যেতে হয়, ব্যাংকে যেতে হয়, এদের প্রচুর সময় প্রয়োজন হয়, এদের সময় নষ্ট হয়। এই জন্য প্রতিদিনই হচ্ছে, হয়তো বা আপনাদের এক্সপেকটেশন বা দেশের মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ওই রকম হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তবে দুদকের এই ব্যর্থতার পিছনে সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতিকেই দায়ী করছেন সাবেক এই মহাপরিচালক। সম্পদ হয় আয়যোগ্য, তাহলে সেই আয়টাও রিসিভারের কাছে আসবে। এই কাজটাও দুদকের করার কথা। প্রথমত দরখাস্ত দিতে হবে দুদকে, দ্বিতীয়ত হচ্ছে যে নিতে হবে সেটা দুদকের রিসিভার হিসাবে, এবং এই কাজগুলো করতে হবে। সেটা হয় না বলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও যার সম্পদ সেই ভোগ করছে। অবশ্য এর মাঝেও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সংসদে পর্দা ও নেকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করায় এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সম্প্রতি 302 বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন কুমিল্লা 6 আসনের এমপি। বুঝলাম না তো কারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। 14 জুন সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নেকাব নিয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতিবিরোধী। ঘোষণা দেন বক্তব্যের বিতর্কিত ওই অংশ এক্সপাঞ্জের। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে। যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপাঞ্জ করা হলো। সংসদের এই উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম সহ ধর্মীয় সংগঠনগুলো। এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি না। রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ, তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করায় 302 বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেছেন এমপি মনিরুল হক চৌধুরী। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওই চিঠিতে উল্লেখ করেন। এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া। কার্যপ্রণালী বিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি।
নোটিশটা দিয়েছেন উনি। এটা ওই যে কার্যপ্রণালী বিধিতে আমাদের কোনো বিষয়ে কিভাবে নোটিশ দিতে হবে বা কি বলা আছে সবই, হ্যাঁ, সেগুলোতে অনুসারে আবার এটা নিষ্পত্তি করা হয়। তবে কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নেকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কী কারণে বক্তব্য এক্সপাঞ্জ করেছেন তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। মাননীয় ডেপুটি স্পিকার আমার যে অংশ সোয়ামোটো নিজ উদ্যোগে কেউ বলার আগে এক্সপান্স করেছেন, এটা কোন অংশটুকু? এরপরে বলছি আমার বক্তব্যের মধ্যে আমি মনে করি কোন অংশ এমন কোন শব্দ নাই যেটা অসংসদীয়। মাননীয় স্পিকারের কাছে দেখে আমাকে অবহিত করার জন্য সংসদ সদস্য থেকে নির্দেশ দিতে অনুরোধ করছি। এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান 4 বারের এই সংসদ সদস্য। দাবি করেন পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর নারীর ও প্রান্তিক মানুষের ক্ষমতায়ন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে, আপনার সাধারণ প্রান্তিক মানুষের ক্ষমতায়ন শুরু হয়েছে। এই যে আপনার ফ্যামিলি কার্ড, এরপরে আপনার কৃষক কার্ড, অন্যান্য কাজগুলো শুরু হয়ে গেছে না, আপনি দেখবেন এই সরকারের আমলে আমরা কাজের জন্য আসছি, আমাদের আর অন্য কোনো এজেন্ডা নেই, আমরা উন্নয়ন করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ঠিক কয়েক মিনিট আগে এই যে সীমান্তে প্রায় 6 ঘন্টা ধরে আটকে থাকা শূন্য রেখায় যারা ছিল 20 জন নারী পুরুষ, তাদেরকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং এই মুহূর্তে আমরা একটু যদি সীমান্তের দেখানোর চেষ্টা করি যে এই আমার ঠিক পেছনে আসলে অবস্থান করছিল 20 জন নারী পুরুষ। ভোর রাতের দিকে তাদেরকে জোরপূর্বক ঠেলে পুষিয়ে চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির বাধায় তারা শূন্য রেখায় আসলে ভারতের অভ্যন্তরে প্রায় 6টা থেকে এই 12টা পর্যন্ত আসলে তারা অবস্থান করছিল। এবং এক পর্যায়ে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পরে তারা আশ্বাস দেয় আসলে তাদেরকে ফিরিয়ে নেওয়ার। পরবর্তীতে কয়েক মিনিট আগে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং এই মুহূর্তে আসলে শূন্য রেখায় কোনো ধরনের ভারতীয় যাদেরকে বিএসএফ এবং যাদেরকে পুষিনের চেষ্টা করা হচ্ছিল তাদের কাউকেই দেখা যাচ্ছে না। এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেহেতু আশ্বাস দিয়েছিল এবং তারা এই মুহূর্তে নিয়ে গেছে। সীমান্তের এই মুহূর্তে পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে সীমান্তের বাসিন্দারা এবং এই স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরাও সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক আসলে এখানে এসে সমবেত হয়েছে এবং তারা সতর্ক অবস্থান নিয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকেও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, লোকবল বৃদ্ধি করা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকেও কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে। কোনো ধরনের পুশিন বা অপতৎপরতা বা জোরপূর্বক ঠেলে পাঠানোর যাতে কোনো ধরনের না ঘটে এই মুহূর্তে তারা সতর্ক অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আসলে শূন্য রেখা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন করে এই মুহূর্তে তারা তৎপর এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে বিজিবি। তো এই ছিল আমার কাছে চৌকা সীমান্তর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। দেখছেন সময় সংবাদ। দ্রুত সময়ের মধ্যে হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ আছে, এখানে রাজুকের পক্ষ থেকে আনসার নিয়োগ করা হবে। এছাড়া হাতিরঝিলের আলোকসজ্জা ও সৌন্দর্য বর্ধন নিয়েও কাজ করা হবে। এ সময় রাজুক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের পরিচ্ছন্নতা কাজ দ্রুত করতে হবে, এজন্য 1 সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে আমরা এই হাতিরঝিল সৌন্দর্য লেকটি আগের যে অবস্থান সেখানে ফিরে নিয়ে যাবো, যাতে পরিবার পরিজন নিয়ে মানুষ অন্ততপক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী এটাই চান যে ঢাকা শহরে এমনিতেই বিনোদনের জায়গা, ঘোরার জায়গার পরিমাণ খুবই কম, অন্ততপক্ষে হাতিরঝিলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে যদি আমরা একটু মানুষের বিনোদনের জন্যে, একটু ঘোরার জন্য যে একটু পরিবেশ তৈরি করে দিতে পারি, মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। সংবাদ। ঢাকায় সফলতার পর এবার চট্টগ্রামের সড়কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম বসানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে তৈরি হয়েছে 217 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব। এর আওতায় নগরীর 53 মোড়ে বসানো হবে এআই ক্যামেরা। প্রকল্প বাস্তবায়িত হলে যানজট নিরসনের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন মেয়র।
অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরায় তা ধারণ করে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠাবে পর্যবেক্ষণ কেন্দ্রে, সঙ্গে সঙ্গেই জরিমানা। প্রযুক্তি নির্ভর এই স্মার্ট ট্রাফিক সিস্টেমকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। উন্নত বিশ্ব ব্যবস্থার এই যুগে এসেও চট্টগ্রামের ট্রাফিক সিস্টেম চলছে ম্যানুয়ালি বা হাতের ইশারায়। তবে সম্প্রতি রাজধানীর কিছু সড়কে স্বয়ংক্রিয় এআই পদ্ধতিতে সফলতার পর এবার একই সিস্টেম চালুর পরিকল্পনা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 217 কোটি টাকার প্রকল্পে প্রাথমিকভাবে ডিপিপিও প্রস্তুত করা হয়েছে। আমাদের এটা ছিল একটা খসড়া ডিপিপি, ফাইনাল ডিপিপি আমরা রেডি করে সেটা সাবমিট করব। প্রকল্পের আওতায় 5টি জোনে বিভক্ত করে শহরের গুরুত্বপূর্ণ 53টি মোড় বা ইন্টারসেকশনে বসানো হবে এই স্মার্ট ট্রাফিক সিগন্যাল। ট্রাফিকের থেকে অটোমেটিক যে সিগন্যালটা এটা ভালো, অটোমেটিক যেহেতু মামলা চলে আসবে আর হয়রানি হবে না। ট্রাফিক পুলিশ ও বিআরটিআই এর সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে প্রকল্পটি। দ্রুততর সময়ের মধ্যে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে সেখানে এই কার্যক্রম শুরু করতে। আগামী 2 মাস পর পরীক্ষামূলকভাবে নগরীর বেশ কয়েকটি মোড়ে প্রাথমিকভাবে এআই ট্রাফিক সিস্টেম চালুর কথাও বলছে সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। সকালে মধুপুরে টেলকি গ্রামে পরিত্যক্ত 9 থেকে 10 ফুট গভীর কূপের মধ্যে একটি ছাগল পড়ে যায়। এ সময় তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপে নামে, তবে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা যায় সে। পরে শিশুটির বাবা সহ আরো 2 জন কূপে নামলে তাদেরও মৃত্যু হয়। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে অন্তত 12টি বিমান হামলা চালানো হয়েছে। ছোড়া হয় কামানের গোলাও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত এবং 97 জন আহত হয়েছেন। হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললে ইসরায়েল ও লেবাননে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কোনিয়া ভিনিসিউস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। রোববার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। এবং শেখ পরিবার সহ দুর্নীতিবাজদের জব্দ সম্পদের 80% নিয়ন্ত্রণ নেই দুদকের, ভোগ করছে অভিযুক্তরাই। সাবেক এমপি মন্ত্রীর 25 কোটি পাউন্ডের সম্পদ ফেরাতে আইনি জটিলতা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। যশো, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।